ক্যাডেট কলেজ ক্লাব লিটারেরি সোসাইটির পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমাদের এই আন্তর্জালিক দুরাড্ডার চতুর্থ সন্ধ্যা। আজ আমরা সমবেত হয়েছি আমাদের ক্যাডেট কলেজ ক্লাব লিটারেরি সোসাইটির প্রথম যে প্রকাশনাটি ছিল কবিতা সংখ্যা, তার প্রথম সংখ্যাটির কবিদের নিয়ে। এবং আজকে আমাদের এই আসরে সভাপতিত্ব করবেন এই কবিতা সংখ্যার সম্মানিত সম্পাদক কবি লুৎফর হোসেন, এবং এই পুরো অনুষ্ঠানটি আপনাদের সামনে নিয়ে আসছেন তাহমিনা শবনম হক। আমি তাহমিনা শবনম হকের কাছে এবার হস্তান্তর করছি এই আয়োজনটি। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমাকে শোনা যাচ্ছে শাকুর ভাই? সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন ক্যাডেট কলেজ লিটারেরি সোসাইটির উদ্যোগে এই যে আমাদের যে কবিতার সংকলন বেরিয়েছিল, সেটা আজকে যে সমস্ত কবিরা সেখানে উপস্থিত ছিলেন তাদের যাদের লেখা সেখানে ছাপা হয়েছে, সেই সমস্ত আমাদের এক্স ক্যাডেট ভাই এবং বোন এবং তাদের পরিবারের সদস্যরা, তাদের কবিতার থেকে আজকে বেশ কিছু কবি আজকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। তারা দেশ বিদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন। তো এই পুরো অনুষ্ঠানটি আমাদের সভাপতিত্ব করবেন যিনি সেই প্রথম সংখ্যা, আমাদের যে ক্যাডেট কলেজ ক্লাব লিটারেরি সোসাইটির যে কবিতা সংখ্যা 2019, সেই কবিতা সংখ্যার যিনি সম্পাদক কবি লুৎফর হোসেন, তিনি এই অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন। তো লুৎফর ভাই, আপনাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ক্যাডেট কলেজ ক্লাব লিটারেরি সোসাইটি প্রথম প্রকাশনা ছিল কবিতা সংখ্যা 2019। কবিতা সংখ্যা 2019-এর যারা লিখিয়ে তাদের কয়েকজনকে নিয়ে আজকে আমাদের প্রথম আন্তর্জালিক দুরাড্ডা, যেটা আসলে ক্যাডেট কলেজ ক্লাব লিটারেরি সোসাইটির আন্তর্জালিক দুরাড্ডা 4 কবিতা সংখ্যাকে কেন্দ্র করে এটা হচ্ছে প্রথম। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কবিতা পাঠ এবং কবিতা নিয়ে কিছু আলাপ আলোচনা করা। কবিতাকে আমি বলি এক ধরনের ওহী নাজিল হয়ে যাওয়ার মতন একটা ব্যাপার। কবি যখন লিখেন, সেই জিনিসটা যতবার পাঠ হয় ততবার সেটা নতুন ভাবে উন্মোচিত হয়। আর কবি কণ্ঠে পাঠের একটা আলাদা আবেগ এবং বহিঃপ্রকাশ আছে। তো আজকের অনুষ্ঠানে আমরা কবি কণ্ঠে কবিতা শুনবো, তার পাশাপাশি এই প্রকাশনায় প্রকাশিত কয়েকটা কবিতাকে ঘিরে কিছু কবিতা সংক্রান্ত আলাপ আলোচনা আমরা শুনবো। এটাই হচ্ছে আমাদের আজকের আয়োজন। সবাইকে স্বাগত। আয়োজন চলুক, একে একে সবাই কবিতা পাঠ করবে, আর এক পর্যায়ে শেষ হবার কিছু আগে আমরা আলোচকের কাছ থেকে এই সংখ্যার কয়েকটা কবিতার উপরে কিছু আলোচনা শুনবো। আমার মনে হয় সব পাঠক শ্রোতা ঋদ্ধ হবে আজকের অনুষ্ঠান থেকে, আশা করছি। ধন্যবাদ লুৎফর ভাই আপনার সূচনা বক্তব্যের জন্য। আমরা এখন প্রথম কবিতা যিনি পাঠ করবেন তার কাছে যাচ্ছি। আমাদের শামীম হাসান ভাই, তার কবিতার নাম হচ্ছে অরণ্যের দিনরাত্রি। তো শামীম ভাই, আপনি যদি অরণ্যের দিনরাত্রি নিয়ে আসেন আমাদের কাছে। আমরা চাইবো শামীম ভাই সহ সকলের জন্য যে বলছি যে আপনারা কবিতা পড়ার আগে যদি একটু ব্যাকগ্রাউন্ডটা বলেন, যে কোন জায়গা থেকে, কোন প্রেরণা অনুপ্রেরণা থেকে কবিতাটা লিখেছেন, এবং আপনার এই কবিতা লেখার কিছু ব্যাকগ্রাউন্ড বলে তারপরে যদি কবিতাটা পড়েন তাহলে ভালো হবে।
অসংখ্য ধন্যবাদ যারা আজকে এখানে এসেছেন। সবাই বোধ করি আমার জুনিয়র। আমি ৭৪ সালে ফৌজদারহাট ক্যাডেট কলেজে যোগদান করি, ৮০ সালে উচ্চ মাধ্যমিক পাশ করি। তারপর আমি মেডিকেল কলেজে ভর্তি হই, ডাক্তার হই, তারপর শিশু স্বাস্থ্য বিষয়ে পড়াশোনা করি। এখন অধ্যাপনা করছি বিভাগীয় প্রধান শিশু স্বাস্থ্য বিভাগ চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং অধ্যক্ষ চট্টগ্রাম মেডিকেল কলেজ। তো কবিতা নিয়ে আমাদের ক্যাডেট কলেজে তো উন্মাদনা ছিলই, সেই উন্মাদনার ধারাবাহিকতায় আজ পর্যন্ত লিখছি। আমি জানি না কেমন হয়, তারপরও লিখি। এটা যে লুৎফুল বললো অনেকটা ওহী নাজিলের মতো, চলে আসে যখন তখন লিখে ফেলি। তবে আমার সাহিত্য চর্চার সাথে আমার পেশার যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের কারণে আমার হয়তো এত ঋদ্ধ হয় না। অনেকেই ভালো লেখে, ক্যাডেট কলেজের যারা লেখে তাদের অনেকেই ভালো লেখে, তাদের মতো হয় না। আমি দুটো কবিতা পাঠিয়েছিলাম আমাদের এই লিটারেরি সোসাইটির বার্ষিকীতে ছাপানোর জন্য, দুটোই ছাপানো হয়েছে। তো যেহেতু আজকে আমাকে সুযোগ দেওয়া হচ্ছে অন্য একটি কবিতা পড়ার জন্য, সেই জন্য আমি পড়ছি অরণ্যের দিন রাত্রি। আমি পেশাগত দায়িত্বের পাশাপাশি যে কবিতা লিখি তার পাশে আমার আরেকটা পরিচয় আছে। আমি কিন্তু খুব জঙ্গলে যাই, অনেক বেশি ডিপ ফরেস্টে ঢুকি। বাংলাদেশে যে সমস্ত ডিপ ফরেস্ট আছে ওখানে ঢুকি, আমি পাখির ছবি তুলি। তো অরণ্য আমার কাছে একটা বিশাল জিনিস, এবং এই অরণ্য নিয়ে আমার এই আজকের কবিতা। কিছুটা ব্যক্তিগত ব্যাপার তো জড়িয়ে যায় এই প্রতিটা কবিতার ভিতর। আমার এই কবিতার মধ্যে কিছু ব্যক্তিগত ব্যাপার স্যাপার রয়েছে। এই কবিতাটা আমি মূলত লিখেছি আমার একটা ভ্রমণ নিয়ে, যে ভ্রমণটা ছিল আমেরিকাতে। সেখানকার অরণ্য এবং জনপদ এই দুটোর মাঝে কিছু প্রেম, কিছু ভালোবাসা, কিছু আক্ষেপ, কিছু হৃদয়ের জল জমে যে হু হু করে উঠে আসা, সব কিছু মিলিয়ে মিশিয়ে এক ধরনের বোধ তৈরি হয়েছিল। সেই বোধটার থেকে আমি আজকে এই কবিতাটা উপস্থাপন করছি। আমার কবিতার নাম অরণ্যের দিন রাত্রি। আমাদের ভ্রমণের দিন, আমাদের ঘোরাঘুরির দিন বিস্তৃত প্রায়। সমুদ্র নত ছিল, একাকী জলকেলি করা মৎস্যকন্যা, তার কোল ঘেঁষে অবশেষে থরথর কাপা বরফের স্বপ্নবিন্দু। সহস্র বৃক্ষের ছায়া দুপুরের ধাবমান নগরে মানুষের মহিমা তুলে ধরে, আর অজস্র শব্দাবলী নীরবে খাক হয়, মানুষের উৎসব বিভাজিত করে স্বপ্ন নদী। মানুষের ছায়ার নিচে চঞ্চল কাঠবেড়ালি থমকে দাঁড়ায়, কুমারী সর্পের ফনা বিনাশী বিকেলে আনে একন মুগ্ধ বিস্ময়। তার মাঝে দুঃস্বপ্নের মহিমা উড়ে উড়ে ছোবল উঁচায়, অবিনাশী প্রান্তর জুড়ে হু হু করে উঠে আসা জল জাদুঘরের চিত্রকলা ছুঁয়ে ছুঁয়ে যায়। আমি ভুল করে ভুল পাত্রে সম্প্রদান করি স্বপ্নময় চাঁদের দ্যুতি সবুজ অরণ্যের দিন রাত্রি। ধন্যবাদ। বাহ, অসাধারণ শামীম ভাই, অনেক ধন্যবাদ। খুবই একটা চমৎকার কবিতা আপনি আমাদেরকে উপহার দিলেন। আমরা এবার যাব হচ্ছে অভিক সানোয়ার রহমান, তার কবিতার নাম হচ্ছে অদ্ভুত শান্ত। তো অভিক ভাই, আপনাকে আমন্ত্রণ জানাই, আপনার কবিতা অদ্ভুত শান্ত। হ্যাঁ, শান্ত অশান্ত সব ধরনের ব্যাপারই চলছে এখন। এটা কবিতাটা অনেক আগে লেখা, যদিও টাইম ট্রান্সেন্ডেড কবিতা, মানে একটা হিস্ট্রি বেস। মাজার আর্কিওলজির ছাত্র, or anthropology, whatever it is, তো ওর হয়তো ভালো লাগতে পারে, সবার ভালো লাগবে কিনা জানি না, কারণ কবিতাটা যদিও নামটা হচ্ছে শান্ত, বাট আসলে কবিতাটা হচ্ছে অশান্ত। এবং ব্যাপার হচ্ছে যে আমাদের পটভূমি বা যে ইয়েতে লেখা, সেটা হচ্ছে ধর্ম জাতি নিয়ে আমরা যে এত বাড়াবাড়ি করি, যার ফলে কি হচ্ছে, এবং আমাদের পূর্বপুরুষরা বা আমরা যেখান থেকে এসছি এখনকার অবস্থায় বর্তমানে, সেই অবস্থাটা কতদূর বাস্তবসম্মত বা কতদূর আমরা ঠিক বুঝে এগোচ্ছি, সেটা নিয়েই আসলে কবিতাটা। এটা অনেকে আমাদের দেশে বা বিভিন্ন জায়গায় আজকাল এমন একটা অবস্থা হয়ে গেছে, ইনটলারেন্স এমন একটা জায়গায় চলে গেছে যে আমরা কোনো কিছু নিয়ে কথা বলতে গেলে অনেক ভাবতে হয়, চিন্তা করতে হয়, বিশেষ করে ধর্ম আর জাতিতত্ত্ব। তো আমার কবিতাটা অনেকটা এরকম।
ধর্ম আর জাতির ব্যাপার স্যাপারগুলো কি হচ্ছে সেটা নিয়ে একটু বড়, একটু ধৈর্য ধরে শুনলে মনে হয় কিছু একটা থট প্রভোকিং কিছু একটা হতে পারে আমার মনে হয়। পরবর্তীতে আপনারা যারা শুনছেন বা তারা হয়তো ভালো বলতে পারবেন। তো আমি আর কথা বেশি না বাড়িয়ে শুরু করছি। আজও ধর্ম ও দেশ বেশ মিলেমিশে আছে। আজও মানুষ ধর্ম ও জাতিতত্ত্বের সুরায় বুঁদ হয়ে আছে। একদা মানুষ প্রকৃতি ছিল, কর্মই ধর্ম ছিল। নদীবাহিত সভ্যতায় নদীরা দেবী হলো। মরুভূমির বুকে তীব্র সূর্য ঘোষণা করলো একেশ্বরের ঐশ্বর্য। কৈলাস কোলে, মানস সরোবরে নির্লিপ্ত সিদ্ধার্থ পদ্ম পাতায় ধ্যানে ডাকলো নির্বাণা অর্জনে। মানুষ প্রকৃতি ছেড়ে নগর গড়ে, ধর্ম পিছু নাহি ছাড়ে। আশ্রয় নিল অট্টালিকার অন্দরে, ঘণ্টা ধ্বনি উচ্চ স্বরে আর সুউচ্চ মিনারে। জীবনের নববাণী, জাতিসত্তার হাতছানি। বেড়েছে জাতিতে জাতিতে হানাহানি, শত শত রেখা টানি করিছে মানচিত্রের মানহানি। মানচিত্রের চিড় এনেছে কি শান্তি? দেশ ও জাতির মূল্য কি পেয়েছি, নাকি শুধুই স্বার্থান্বেষী রাজ্যনীতি? গোত্রগুলো এখনো আছে ধর্ম মরীচিকার কাছে। প্রাচীন সভ্যতা আকাশকে সাক্ষী করে ভিন গ্রহের আগন্তুকের সাক্ষ্য বহন করে। নক্ষত্র রাশির সাক্ষী, ছায়াপথের সাক্ষী। আদিতে আকাশের মানচিত্র ছিল, সভ্যতার বিমানবালারা মেঘমালায় উড়ে বেড়াত। আদিতে প্রকৃতি আকাশ অবধি বিস্তৃত ছিল। অসহনশীলতার মন্ত্র জপতে জপতে জাতি ধর্ম মিশে প্রকৃতি প্রেমিকের গলা টিপে ধরল। জ্ঞান জ্বালিয়ে অজ্ঞান অগ্নি উৎসবের জ্বালানি বানালো। এখনো জাতিতে জাতিতে সহিংসতা, আকাশের মানচিত্রের মতোই নতুন নতুন জাতি সৃষ্টির অপেক্ষায় অবিরত। মানচিত্র বদলাচ্ছে প্রতিনিয়ত, ধর্ম ভাঙতে ভাঙতে অণু পরমাণুতে হচ্ছে পরিণত। আর কতটুক ভাঙলে সে জমিতে চাষ হবে না, আর কতটুকু ভাঙলে নিউক্লিয়ার বিস্ফোরণ ঘটবে না। জাতি ধর্মের বেষ্টনীতে রুদ্ধ মানবতা, তার শ্রেষ্ঠত্ব প্রকাশে এখনো হয়নি ক্লান্ত। অথচ যখন ওই মাটির ধারে গিয়ে বসি, দেখি নদী বয়ে চলে। তোমার আঁচল বিছানো সবুজ ঘাসের বুকে পৃথিবীটা অদ্ভুত শান্ত। ধন্যবাদ। অনেক সুন্দর হয়েছে। অভিক ভাই, আপনার কবিতা পাঠ, কবিতা দুটোই চমৎকার। আচ্ছা, একটা জিনিস একটু বলে রাখি, একটা জিনিস বলতে ভুলে গেছি। সেটা হচ্ছে এটা ওই যে মানে যা হয় আর কি, আমরা যে কবিতা, এই যে বইটা যেটার উপরে আজকে হচ্ছে, এইখানে একমাত্র কবিতা এটা আমার পাবলিশ হয়েছে। ধন্যবাদ এই যারা এই কবিতা সংখ্যা বের করেছেন। এটা ক্যারেট কলেজ ক্লাব লিটারেরি সোসাইটি সাময়িকী 1 প্রথম প্রকাশনা, কবিতা সংখ্যা 2019। যারা হাতে পেয়েছেন তারা নিশ্চয়ই পড়েছেন, এবং এটা মনে হয় আমাদের ক্লাবের মেম্বারদের 2500 মেম্বারদেরকে বিলি করা হয়েছে বিনা মানে সবাইকে ফ্রি অফ কস্ট, এবং সবার কাছে পৌঁছেছে। ধন্যবাদ ক্যারেট কলেজ ক্লাব লিটারেরি সোসাইটিকে। অভিক ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। একান্তে লালন করা অনুভূতি থেকে কবিতার জন্ম হয়।
এখন অনুভূতি যদি হয় সমগ্র সমগ্র আইসবার্গ, তাহলে কবিতা হলো এর চূড়াটুকুনি, যেটা পানির উপরে ভেসে আছে। এটা আসলে ওই যে 12 ভাগের 1 ভাগ ওরকম একটা ব্যাপার। মানবীয় আনন্দ বিষাদ যাপন, এমনকি তা নিজের হলেও সেটা যদি নৈর্ব্যক্তিকভাবে দেখা না যায়, তাহলে নাকি কবিতার জন্ম হয় না, কবিতার জন্ম দেয়া যায় না। তো কবিতা নিয়ে এখন আমাদের সঙ্গে আমাদের মাঝে আলোচনা করতে আসবেন আমাদের আজকের ওয়েবিনারের আলোচক রোমেল চৌধুরী মোস্তফা ভাই। আমি রোমেল চৌধুরী মোস্তফা ভাইয়ের কাছে যাচ্ছি। মোস্তফা ভাই কি আছেন? আমরা পরবর্তী বক্তার কাছে যাই। শবনম আপনি শুনতে পান? আমরা পরের বক্তার কাছে চলে যাই তাহলে। পরের কবির কাছে। আমাদের পরের কবি হচ্ছেন ওমর আনোয়ার খন্দকার ভাই। উনি আজকে আমাদেরকে পাঠ করে শোনাবেন। উনি অনুবাদ করেছেন নাজিম হিকমতের কিছু কবিতা। নাজিম হিকমতের কবিতা থেকে উনি আমাদেরকে পাঠ করে শোনাচ্ছেন। নাজিম হিকমত জন্মেছিলেন 1902 সালে। প্রচন্ড আবেগী একজন লেখক ছিলেন, রোমান্টিক বিপ্লবী কমরেড হিসেবে তার খ্যাতি ছিল। বিশ্বব্যাপী 50টির বেশি ভাষায় তার কবিতা অনুবাদ করা হয়েছে। তো আমি তার 3টি কবিতা, জানি না সবগুলো পড়তে পারবো কিনা, অনুবাদ করেছি। এর মধ্যে একটা যোগসূত্র আছে, কাজেই চেষ্টা করছি। প্রথম কবিতাটার নাম হচ্ছে আওয়ার আইজ, যেটাকে আমি নাম দিয়েছি অশ্রুধারিণী। আমাদের চোখগুলি যেন এক একটি স্বচ্ছ স্ফটিক, বিন্দু বিন্দু অশ্রুকণায় কি ভীষণ প্লাবন, প্রতিবিন্দু লোনা জলে ধরে রাখা এক বুদ্ধিদীপ্ত শক্তিমত্তার মহিমান্বিত সৃষ্টিশীলতা, যার জোরে তাতালো ইস্পাতে জেগে ওঠে মৃত সব নগর, সভ্যতার কবর। আমাদের কান্নারা স্বচ্ছ অশ্রুধারায় নিশ্চিত গিয়ে মেশে অনন্ত সাগরে, কখনো লুকিয়ে থাকে টুকরো বরফের মাঝে, কিংবা ফুটন্ত কড়াইয়ের জলে, দৃষ্টির আড়ালে। অনন্য সৃজনশীল অশ্রুধারিণী সব চোখ, চোখের কোলে কাজলের ভাঁজে যেন এক নান্দনিক মায়ার খেলা। উদ্গীরণে দৃশ্যমান বিরামহীন পুনর্ভাবা যেন গড়ে তোলে মহাদেশ সাগর অতল। ছিটকে পড়া দৃষ্টির ক্ষয়িষ্ণু শক্তিমত্তায় স্ফটিক স্বচ্ছ চোখের শুদ্ধ প্রবাহে অশ্রুর বন্যা, তাতেও প্লাবিত হয় না নিঃসীম মহাসাগর। এমনকি তড়িৎচুম্বকীয় বিজ্ঞান বলয়ের জাদুকরী চমকেও তখন আর কোনোই কল্যাণী শক্তির নির্নিমেষ উন্মেষ ঘটে না। নিথর পাথরে পর্বতমালাও আর নড়ে ওঠে না জলে ভাসা ফাঁপা কাষ্ঠদণ্ডের মতন। এক অনন্য সৃজনশীল অশ্রুধারিণী এইসব চোখমালা, কাজলের ভাজে ভাজে এক নান্দনিক মায়ার অবিরাম পূর্ণোদ্গীরণ। আমাদের সম্মিলিত প্রসব বেদনায় তেতে ওঠা ইস্পাত, জেগে ওঠা মৃত নগর, সভ্যতার ধ্বংসস্তূপ। এরপরেটা হচ্ছে অন লিভিং, এটা নাম দিয়েছি তুলসী রাত। বেঁচে থাকাটা চারটিখানি কোনো কথা নয়, সমস্ত অস্তিত্বের জানান দিয়ে তবেই বেঁচে থাকতে হয়। বেঁচে থাকতে হয় অনেকটাই কাঠ বেড়ালির ক্ষিপ্রতা আর অনুসন্ধিৎসা নিয়ে। অদম্য চঞ্চল ব্যাকুল সে বেঁচে থাকা। বেঁচে থাকতে হয় নিজস্ব ঘড়ি আর ঘড়ির সীমানাতেই। যা কিছু স্পর্শ আর সাধ্যের অতীত ও প্রতিকূল, তাকে মারিয়েই সার্থক বেঁচে থাকা। যেন সমস্ত অস্তিত্বের আঙিনা জুড়েই জীবন ও জীবিকার পূর্ণ লেহন। বেঁচে থাকাটা কি আর চারটিখানি কথা? একে অবজ্ঞা করতে নেই। যতটা সম্ভব, যতখানি সম্ভব পেন্ডুলামের শেষ সীমান্তটুকু ছুঁয়েই বাঁচতে হয়। যদিও তোমার হাত বাঁধা থাকে আড়মোড়া পেছন সমেত, আর পিঠ থেকে গেছে দেয়ালের গায়ে, কিংবা লাশ কাটা ঘরে সফেদ অ্যাপ্রন আর নিরাপত্তা গগলসের আড়ালে মৃত্যুর পরিসংখ্যান গুনে গুনে স্বাস্থ্যকর্মীর বেশে,
জীবন মৃত্যুর তোয়াক্কাহীন তোমার নিরন্তর পদচারণায় অবশেষে তাহাদের পায়ের নিচে মাস্কে ঢাকা অচেনা সব মুখমণ্ডলের খুব কাছে তুমিও অমর হলে। তোমাকে কে কি মাল্য দেবে বলো? অথচ তুমি জানতেই বেঁচে থাকাটা কতটা প্রয়োজন, কতটা না আরাধ্য, কতটাই না শুচি শুভ্র সৌন্দর্যের পরিচয়। চঞ্চুর একাগ্রতায় কি ভীষণ রকমভাবে প্রবলভাবে বেঁচে থাকাটাই যেন আসল। আর সবই মিছে। তখন 70-এ এসে মানুষ বীজ বনে, জলপাই চারায় দিনরাত পানি ঢালে। বেঁচে থাকাটা তখন আর শুধু সন্তানের বুকে বুক ঘষার স্বপ্ন, কল্প, আনন্দ অপেক্ষা নয়। বেঁচে থাকার মূল কারণ হলো মরণ। মরণ যাতে তোমার বিন্দুমাত্র বিশ্বাসই নেই, আর তাকেই তুমি ভয় পাও সবচেয়ে বেশি। কারণ বেঁচে থাকাটা নিশ্চিতভাবেই মৃত্যুর চেয়ে উত্তম, অধিক গুরুত্ব বহনযোগ্য এক অমোঘ অভিলাষ। থ্যাংক ইউ। ওমর ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নাজিম হিকমতের চমৎকার কয়েকটি কবিতার সঙ্গে আমাদেরকে পরিচয় করিয়ে দিলেন। আপনার ঝরঝরে বাংলা অনুবাদ আমাদের অবশ্যই সবার ভালো লেগেছে। এরপর আমরা আজকে চলে যাব আমাদের কবিতা নিয়ে যিনি আলোচক আছেন তার কাছে। আলোচক আছেন রোমেল চৌধুরী মোস্তফা ভাই। মোস্তফা ভাই, কবিতা নিয়ে এখন আপনি কিছু বলবেন। ধন্যবাদ। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। কবি ও কবিতা নিয়ে আমাকে আলোচনা করতে বলার জন্য ধন্যবাদ। তো প্রথমেই আমি শুরু করি পার্সি বি সেইলের একটি ছোট্ট কথা দিয়ে। উনি বলেছেন, পোয়েট্রি ইজ দ্য এক্সপ্রেশন অফ দ্য ইমাজিনেশন। অর্থাৎ কি না, কবিতা হলো কল্পনার অভিব্যক্তি। কবিতা সম্পর্কে ইংরেজিতে আরও একটা প্রাজ্ঞবচন আছে, সেটা হলো কবিরা তাদের নিজেদের সঙ্গেই কথা বলেন, আর আমরা পাঠকরা আড়াল থেকে সেই কথাগুলো শুনে ফেলি। অর্থাৎ কবিতা আর কিছুই নয়, কবিদের স্বগত সংলাপ মাত্র। নীরেন্দ্রনাথ চক্রবর্তী তার কবিতা কি ও কেন এই গ্রন্থে বলেছেন, কবিতা এই পৃথিবীর গোপন সৌন্দর্যকে গুণ্ঠনমুক্ত করে দেখায়। এমনভাবে দেখায় যে যেসব বস্তু আমরা চিনি তাদেরও ঠিক যেন অচেনা মনে হয়। সো পোয়েট্রি ইজ অলওয়েজ এ সার্চ ফর দ্য ট্রুথ। কবিতা হচ্ছে সত্যানুসন্ধান। কবিতাকে তাই সত্যের অনুসন্ধান করতে হয়, কবিকে তাই সত্যদ্রষ্টা হতে হয়। কবিতা অনেকের কাছে একটা দুর্বোধ্য ব্যাপার। কিভাবে কিছু শব্দ সমষ্টি একটি মানোত্তীর্ণ কবিতা হয়ে ওঠে, আবার কখন অনেক চেষ্টা, ছন্দ আর অন্তমিলের ঝকমারির পরেও কিছু শব্দ সমষ্টি কেন কবিতা হিসেবে উত্তীর্ণ হয় না, এইসব নিয়ে অনেক আলোচনা আছে। শব্দ নাকি বাক্য, ছন্দ নাকি অন্তমিল, ভাব না ভাষা, আবেগ না উপমা, নাকি সব কয়টি, নাকি কোনোটি না হলেও চলে। ঠিক কোন বা কোন অংশবিশেষ জিনিসের উপস্থিতির কারণে একটি লেখা কবিতা হয়ে ওঠে। জীবনানন্দ তার কবিতার কথা শুরু করেছেন সেই বিখ্যাত লাইন দিয়ে, সকলেই কবি নয়, কেউ কেউ কবি। লক্ষ্য করুন, জীবনানন্দ কিন্তু এই বাক্যটি শেষ করেননি। এর শেষে একটি সেমিকোলন আছে। তারপরে তিনি বলেছেন কবি, কেননা তাদের হৃদয়ে কল্পনা এবং সেই কল্পনার ভেতরে চিন্তা এবং অভিজ্ঞতার স্বতন্ত্র সারবত্তা রয়েছে, এবং তাদের সঙ্গে সঙ্গে আধুনিক জগতের নবনব কাব্য বিকিরণ তাদের সাহায্য করেছে, কিন্তু সকলকে সাহায্য করতে পারে না। কাদের সাহায্য করতে পারে? যাদের হৃদয়ে কল্পনা এবং কল্পনার ভেতরে অভিজ্ঞতা এবং চিন্তার সারবত্তা রয়েছে, তারাই সাহায্য প্রাপ্ত হয়। নানা রকম চরাচরের সম্পর্কে এসে তারা কবিতা সৃষ্টি করার অবসর পায়। তাই কবি শব্দটি নিয়ে আমার নিজস্ব একটি বিবেচনা আছে। জীবনানন্দ বলে গেছেন, সকলেই কবি নয়, কেউ কেউ কবি। আমি মনে করি শুধু তাই নয়, ওই কেউ কেউ কবিদের মধ্যে কোনো কবি সর্বদা কবি নন, সব মুহূর্তে কবি নন। অর্থাৎ কবিও একজন সাধারণ মানুষ, কোনো এক বিশেষ মুহূর্তে, কোনো এক বিশেষ পরিপ্রেক্ষিতে, এক বিশেষ মানসিক অবস্থায়, যখন তার মন আবেগের ভরা নদী, মাতাল ঋতিকের মতো বোধের মজ্জায় যখন অনুভব করেন সত্যানুসন্ধানের অমোঘ টান, শুধু সেই মুহূর্তেই তিনি যেন কবি হয়ে ওঠেন। কেউ যেন তাকে নিয়ে লিখি দেয় কিছু।
সেই লেখার সবটুকুই যে কাব্যোত্তীর্ণ হয় তা নয়, কিছুটা সাধারণ তাই ফেলনা যায়, কিছুটা হয়তো কাব্যগন্ধি হয়, তবু এর মধ্যে একটি কি দুটি পংক্তি বিস্ময়কর শক্তি নিয়ে অবিস্মরণীয় হয়। যুগ যুগ ধরে আমাদের মনের মণিকোঠায় তারাপুঞ্জের মতো জ্বলে, আলো ছড়িয়ে যায়, ছড়াতেই থাকে। এই তারাগুলোই আসলে কবিতা। উদাহরণ দিই, একটি কথার দ্বিধা থর থর চূড়ে ভর করেছিল 7টি অমরাবতী। সে কি জানিত না আমি তারে যত জানি আনখ সমুদ্র। অনেক ভেবেছি আমি, অনেক ছোবল নিয়ে প্রাণে, জেনেছি বিদীর্ণ হওয়া কাকে বলে, কাকে বলে নীল আকাশের হৃদয়ের, কাকে বলে নির্বিকার পাখি। মা বকুক, বাবা তার বেদনা দেখুক, শূন্য হাড়ির গহ্বরে অবিরত সাদা ভাত ঠিকই উঠবেই ফুটে তারাপুঞ্জের মতো। তো কবিতায় উপমা এবং রূপকের ব্যবহার লক্ষণীয়। উপমাতেই কবিত্ব, জীবনানন্দ দাশ এই কথাটি বলেছেন। একটি ছোট কবিতা দেখি, অ্যাবাউট মাইসেলফ, লে গোল্ডবার্গের একটি কবিতা। তিনি বলেছেন, মাই ইমেজেস আর ট্রান্সপারেন্ট লাইক উইন্ডোজ ইন চার্চ, থ্রু দেম one can see how the light of the sky shifts and how my loves fall like a dying bars. সো এই কবিতার মধ্যে সবচাইতে বড় মুনশিয়ানা যেটা খুঁজে পাই সেটা হচ্ছে এর রূপকের ব্যবহার। কবি বলেছেন তার নিজের প্রতিবিম্বগুলো চার্চের স্বচ্ছ কাচের জানালার মতো, যার মধ্য দিয়ে দেখা যায় আকাশে আলোর মাতামাতি। ঠিক এর পরপরই কবি বললেন, এবং এই প্রতিবিম্বগুলি যেগুলো নাকি চার্চের স্বচ্ছ কাচের জানালার মতো, মরণ্য পাখিদের মতো সেগুলো আছড়ে পড়ে তার ভালোবাসাগুলোর মতো। বস্তুত পক্ষে এখানে কিন্তু একটি রূপক নয়, একটি রূপকের ভেতরে রয়েছে আরেকটি রূপক। কবি এখানে তার নিজের কবিতাকে তুলনা করেছেন নিজেরই প্রতিবিম্বর সাথে, আবার নিজের প্রতিবিম্বকে তুলনা করেছেন চার্চের স্বচ্ছ কাচের জানালার সাথে। তবু এই কবিতার হৃৎপিণ্ড কিন্তু খুঁজে পাওয়া যাবে শেষ 3টি লাইনে। আমি আবার পড়ি লাইন 3টি। অ্যান্ড হাউ মাই লাভস ফল লাইক ডাইং বার্ডস। অর্থাৎ কিনা এই 3টি লাইনেই কিন্তু কবি বিষণ্ণ আন্তরিকতার সাথে তার ভালোবাসার পরিণতির কথা বলেছেন। তবে কি আন্তরিকতা নিজে থেকে কোনো সৌন্দর্যের জন্ম দিতে পারে? না, তা হয়তো নয়। এবং এই কবিতায় কবি যা বলতে চেয়েছেন তা যদি সরাসরি বলে ফেলতেন, রূপক ব্যবহার না করে, কিংবা একটি রূপকের ভেতর ঢুকিয়ে না দিতেন আরেকটি রূপক, তবে এই কবিতাটি কিন্তু মনের গভীরে তেমন করে প্রবেশ্যতা পেত না। এখন বলি, কবিতা আবিষ্কার নাকি উদ্ভাবন? স্বভাবতই প্রশ্ন জাগে। আবিষ্কার মানে বোঝাতে চাইছি যা এই নিখিল বিশ্বে বর্তমান তাকে খুঁজে পাওয়া, যেমন কলম্বাসের আমেরিকা মহাদেশ আবিষ্কার। আর উদ্ভাবন হলো যা বিদ্যমান নেই তাকে সৃষ্টি করা। প্রচলিত ধারণা এমন যে কবিতা অবশ্যই উদ্ভাবন, তাই কবিকে প্রতিনিয়ত হতে হয় স্রষ্টা, সৃষ্টি করতে হয় এমন কিছুকে যা ইতিপূর্বে ছিল না। সৃষ্টিশীলতা ও কল্পনা তাই সহোদরা। কবিতার কল্পনার চোখে তাই দেখবেন যা অন্যেরা দেখবে না। তার দৃষ্টি হবে সাধারণের দৃষ্টির চাইতে বহুগুণ অন্তর্ভেদী। তবে কি কবি সাধারণ মানুষ নন? কিংবা একজন সাধারণ মানুষ কি কবি নন? উত্তর হলো হ্যাঁ এবং না। অবশ্যই তিনি একজন সাধারণ মানুষ, কিন্তু যখন সাধারণ দৃষ্টির চাইতে বহুগুণ অন্তর্ভেদী দৃষ্টি নিয়ে অভূতভাবিত কিছু আবিষ্কার করেন, তখনই তিনি কবি হয়ে ওঠেন। সে সময়ে তিনি সাধারণের ওপরে, অনেক ওপরে। তখন তার আবিষ্কৃত শব্দমালা সজ্জিত রূপকল্পটি হয়ে ওঠে একটি কবিতা। তবু আমি বলি, কবি স্রষ্টা নন, আবিষ্কর্তা। কবি অনেকাংশে নিপুণ গণিতবিদের মতো, যার কাজ লুকোনো প্যাটার্নকে খুঁজে বের করা। Careful angels threatened fate within fate. Their hands shook not, nothing dropped or failed. এই কবিতাটিতে দেখেন একটি চিরন্তন সত্যের বহিঃপ্রকাশ ঘটেছে। এই সত্যটি হলো আমাদের ভাগ্য আমাদের হাতে সমর্পিত নয়,
সূক্ষ্ম সুতায় বোনা, সেই সুতাটি আমাদের ভাগ্যের নিয়ন্তা। কি সুন্দর দুটি নাই, তাই না? কিন্তু কেন সুন্দর? এ কারণে এটি সুন্দর নয় যে এটি কোনো নূতন উদ্ভাবন, এটি তো একটা চিরন্তন সত্যেরই বহিঃপ্রকাশ। সুন্দর এজন্য যে এটি একটি চিরন্তন সত্যের প্রকাশ। তাই তো জন কিটস বলেন, ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি, দ্যাট ইজ অল, ye know on earth and all you need to know. ধন্যবাদ। রোমেল ভাই, আপনাকেও অনেক ধন্যবাদ। কবিতা যারা লেখালেখি করি আমরা বা কবিরা করেন, তারা হয়তো এত কিছু এত সুন্দরভাবেও বলতে পারবেন না বা এত ভেবেও লেখেন না। আপনার কথা, ওই কথাটার সঙ্গে আমি একমত। কবিতা আসলে উদ্ভাবনের চেয়ে আবিষ্কার, এ কথাটাই বেশি সত্যি। এরপরে আমরা চলে যাব সাবিনা চৌধুরী আপার কাছে। উনি আসছেন একটি অসম্ভব সুন্দর ছন্দবদ্ধ কবিতা নিয়ে। সাবিনা আপা। সাবিনা আপা, যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমি এরপরে যিনি আছেন তার কাছে চলে যেতে পারি। নূপুর কি আছেন? নূপুর কান্তি দাস এখন পড়ে শোনাচ্ছে তার স্বরচিত কবিতা। ধন্যবাদ। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, প্রথমেই আয়োজকদের অশেষ ধন্যবাদ এখানে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আর আমাদের প্রথম কবিতা সংখ্যাটিতে যে কবিতাগুলো এসেছিল, আমি মনে করছিলাম যে আমি একটি সম্প্রতি আমাদের যে অবস্থা চলছে পৃথিবী জুড়ে, বিশ্ব জুড়ে যে অবস্থা চলছে, তার সঙ্গে প্রাসঙ্গিক কিছু কথা নিয়ে যে লেখাটা আমি লিখেছি সেটা নিয়ে বলবো। তো তার আগে আমি বলি, আমি শিক্ষাগতভাবে একজন চিকিৎসক, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে গবেষণা করছি চিকিৎসা শাস্ত্র নিয়ে, এবং মিশিগান রাজ্যে আমি থাকি। এই লেখাটি যখন লেখা হয়, যখন আমি লিখছিলাম, হুট করে আসলে লেখা হয়, আর খুব অস্থির। আপনারা সবাই জানেন যে আমাদের সময়টা খুব অস্থির একটা সময় যাচ্ছিল। আমার মনে হচ্ছিল যে সমস্ত পৃথিবী রোষ্ট করেছে সেই জায়গা থেকে, এবং তার জন্য আমাদের অনেক কিছুই পাল্টে যাচ্ছে। সেই অনুভূতি থেকে লেখা আমি পড়ছি। লেখাটির নাম হচ্ছে অসুখ। পৃথিবীর অসুখ করার আগে আমি তোমাকে বেশ লম্বা একটি চিঠি লিখতে চেয়েছিলাম। অনেক বিকেলের রোদ জড়ো করে তোমার ঘুম ঘুম চোখে ভাসিয়ে তুলতে চেয়েছিলাম মাঝ সমুদ্রের পালতোলা জাহাজ। তাতে সুগন্ধি মশলার মতো আসছে অগুন্তি চুম্বনের চালান। ভাবছিলাম এলাচ দানার মতো তোমার অস্ফুট হাসির কথা। ওদিকে কর্ণফুলীর পেপার মিল থেকে যে কোনো দিন এসে পৌঁছানোর কথা দিস্তা দিস্তা রঙিন কাগজ। অথচ তার আগেই মুখোশ পরিণত হলো আমাদের। স্পর্শের কথা ভেবে শিউরে উঠতে হলো বারবার। লুকিয়ে শ্বাস ফেলতে গিয়ে প্রবল কান্নায় গুঙে উঠলাম আমরা। রূপকথার দিন ফুরিয়ে গেলে কতগুলো চুপ কথা নিয়ে বিমর্ষ এক পাল তারা আকাশ থেকে চিরতরে ঝরে গেল। ধন্যবাদ। নূপুর, এই অত্যন্ত প্রাসঙ্গিক একটি কবিতার জন্য তোমাকে অনেক 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 ধন্যবাদ। আমাদের নূপুরের আগে পাঠ করবার কথা ছিল সাবিনা আপার। সাবিনা আপা বোধহয় আবার আমাদের সাথে যুক্ত হতে পেরেছেন। উনি কিছুটা কারিগরি সমস্যার কারণে পারছিলেন না, এখন কোথাও আবার পেরেছেন। তো আমি সাবিনা আপাকে অনুরোধ করব, ওনার চমৎকার একটি ছন্দবদ্ধ কবিতা আছে আমাদের ওই লিটারেরি সোসাইটির যে সাময়িকীতে প্রকাশ হয়েছিল সেটার মধ্যে। আপা সেই কবিতাটা আমাদের পাঠ করে শোনাবেন। সাবিনা আপা।
আচ্ছা, আর যদি সাবিনা আপা আবার আমাদের এই কারিগরি নানান সমস্যার জন্য আবার না থাকেন, তাহলে আমি আমাদের টিটো মুস্তাফিজ ভাই যদি থাকেন, মুস্তাফিজ ভাই রাজশাহী ক্যাডেট কলেজে, টিটো মুস্তাফিজ ভাইকে অনুরোধ করব ওনার কবিতাটি পাঠ করে শোনাতে। শাকুর ভাই, আমি এখানে টিটো ভাই বা সাবিনা আপাকে দেখতে পাচ্ছি না। শাকুর ভাই পানিশমেন্ট দিল না তো ওদেরকে? না, কোনো একটা কারিগরি কারণে তারা বেরিয়ে গেছেন, ছিলেন তারা আমাদের স্টুডিওতে, হয়তো আবার তারা ঢুকবেন আমার মনে হয়। তাহলে এখন রাব্বি আহমেদ আছে, আমার অনুজ প্রতিম কবি রাব্বি আহমেদ তার কবিতা পাঠ করে শোনাবে। আমি আসলে এই মুহূর্তে ঠাকুরগাঁও জেলায়, নেটওয়ার্কের সমস্যা হতে পারে। ধন্যবাদ এমন চমৎকার একটি আয়োজনের জন্য। আমি পড়ে শোনাচ্ছি আমার খুবই পছন্দের একটি কবিতা, ক্যাডেট কলেজ লিটারারি সোসাইটির প্রথম কবিতা সাময়িকীতে এটি প্রকাশিত হয়েছিল, জামদানি। বৃষ্টির রাতে জামদানি খোলা রেখো, ক্লান্ত মেঘেরা জিরবে তোমার গায়ে, ভাঁজ করে কিছু আকাশ পাঠাতে পারি, যদি আলগোছে মেলে রাখো আলনায়। চশমার কাছে ধুলোবালি সংসার, আঁচলের ভাপে ব্যথা যদি মুছে ফেলো, না বলা কথার মিছিল থেমে যাবে, মুখে জমা হবে ছবির জড়তা। বালিশের কাছে কান্নার সাথে ঋণ, ব্যথা পাও যদি মেঘেরাও ব্যথা পায়, শহরে তখন কথারা ফুরিয়ে যায়, নৈশব্দে কোলাহল সাঁতরায়। যদি ছুটে চাও থোকা থোকা মেঘ ফল, শক্ত আকাশ সামনে দাঁড়াবে এসে, বৃষ্টির রাতে জামদানি মেলে দিও, একটা জীবন কাটুক কুসুম বেশে। ধন্যবাদ। আপনার একটাই তো নাকি? হ্যাঁ, রাব্বি, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ। খুবই রোমান্টিক একটি কবিতা ছিল, খুব ভালো লেগেছে। সাহিত্যের সব শাখার মধ্যে কবিতা, আরো স্পেসিফিক্যালি বলতে গেলে গীতি কবিতা মনে হয় সবচেয়ে পুরানো শাখা। গদ্য সাহিত্যের উন্মেষ এবং প্রসার ঘটেছে 1 থেকে 150 বছরের মধ্যে, তার চেয়ে বেশি পুরনো এটা ওইভাবে পুরনো না। মহাভারত, ইলিয়াড, গীতা, কুরআন সবই কিন্তু আসলে কবিতা অথবা কবিতার ভাষায় লেখা। কবিতা হচ্ছে আমাদের প্রাণের কথা এবং চর্চা ছাড়াই আমাদের মাঝে চলে আসা বা প্রকাশের মানে একটা খুব সহজ মাধ্যম। কিন্তু কালোত্তীর্ণ কবিতা লিখতে গেলে অবশ্যই প্রথমে যে রুমিল ভাই যে আলোচনা করে গেলেন আমাদের, সেখান থেকে আমাদের অনেক কিছুই নিতে হবে, জানতে হবে। এখন আমাদের ব্যাকস্টেজে কে কে অ্যাভেলেবল আছে, সেখান থেকে আমি আরেকজনকে অনুরোধ করব, আমাদের যে সেই কবিতা পত্রের প্রকাশিত সব কবিদের কবিতা ছিল, সেই কবিদের মধ্যে আছেন এখানে আমি দেখতে পাচ্ছি মাজহার আছেন। তো মাজহার, আমরা কি তোমার কবিতাটা শুনতে পারি এখন? মাজহার মোশাররফ। জি নিশ্চয়ই। ধন্যবাদ শবনম আপা। আমি একটা কবিতা পড়ছি, সেটার নাম হচ্ছে অভিমানী। সেটার একটা 1-2 লাইন বলতে পারি, সেটার ব্যাকগ্রাউন্ড। সেটা আমি দেখছি যে কবিরা হচ্ছে একটা একেবারে কি বলা যায়, তারা একটা অসুখে ভোগে, জীবনভর একটা অসুখ তাদের থাকে, এবং সেটা এক ধরনের টার্মিনাল ডিজিজ। সেটা সেই অসুখ মৃত্যুর আগে কখনো সারে না আসলে। এবং কবিদেরকে বিভিন্নভাবে মহিমান্বিত করা হয়। একবার যেমন হুমায়ুন আহমেদের মতো একজন লেখক
বাংলাদেশে একবার বলেছিলেন যে কবিরা যদি এক রাস্তা দিয়ে যায় তাহলে অন্যদেরকে পথটা ছেড়ে দিতে হয়, কিন্তু আমরা যদি প্রকৃত কবিদের জীবন দেখি তাহলে কবিদের জীবন কিন্তু এত রোমান্টিক নয়। আমরা সেই অ্যালান গিন্সবার্গের কথাই বলি, কিংবা আমাদের আবুল হাসানের কথা বলি, আমাদের জীবনানন্দ দাশের কথা বলি, ইভেন আমাদের তারাশঙ্করের উপন্যাসে যে কবিকে দেখি, কবিদের জীবন কিন্তু খুবই একেবারে কি বলা যায়, এত রোমান্টিক নয়, গদ্যময়। হ্যাঁ, সুতরাং সেই নিরেট গদ্যের জীবনটা যখন আসে তখন একটা অভিমান তৈরি হয় যে প্রথম কবি যিনি প্রথম একটা কবিতা লিখে এই অসুখটা মানব জাতি বা তথা সমস্ত কবির জাতির মধ্যে ঢুকিয়েছেন, তো সেই রকম আজকের কবি সেই প্রথম কবির প্রতি যে একটা অভিমান, সেই অভিমান থেকে এই কবিতাটা লেখা। তো সেই কবিতাটা আমি জাস্ট পড়ছি এখন। নিষ্ফল নিশ্চুপ প্রহর পেরোলে পরে একদিন মনে হয় এই সব সাদা সাদা কাগজের বুকে জগদ্দল পাথর হয়ে শুয়ে আছে এক একটা অজর অথর্ব অক্ষর। তোমার শিরদাঁড়ার শপথ, সেই সব চার পেয়ে জীবনের অভিশাপ বুকে নিয়ে একদিন গুহার অনলে লেলিহান শিখার জঠরে অক্ষরের জন্ম হলে তবে দুই পেয়ে শুয়োরের দল ঘোদ ঘোদ করতে করতে নিষ্পাপ কাগজের শরীরে এঁকে দিল অক্ষরের অমোঘ কালিমার রেখা। সেই থেকে জন্ম নিল এক বেজন্মা ক্ষণজন্মা ক্লিব, লোকে তারে কবি বলে ডাকে। ধন্যবাদ। আমি এত হতাশ হতে রাজি না মাঝার। আমি অভিমানের কথা বলছি, অভিমান। এনিওয়ে, অসম্ভব চমৎকার একটা কবিতা ছিল। অভিমান একেবারেই মানে সুন্দরভাবে প্রকাশিত হয়েছে, কোনো সন্দেহ নাই। আমি ব্যাকস্টেজে দেখতে পেয়েছি আরিফকে। সিন্স আরিফ ইজ অ্যাভেলেবল, আমরা কি সাগর ভাই আরিফের কবিতা শুনতে পারি? আরিফ। জি আপু, অনেক ধন্যবাদ। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি একটা প্রেমের কবিতা আসলে পাঠ করতে চাই। তো কবিতার মূল বক্তব্য যেটা হচ্ছে সেটা এরকম, ভালোবাসার কাছে বা প্রেমের কাছে আসলে সময়টা অনেকটা মূল্যহীন বলতে পারেন। আমি শুরু করছি। আমার কবিতার নাম কফির পেয়ালা হাতে। কেটে গেছে অগন্তি বিকেল, অসংখ্য দুপুর এবং ভোর, কফির পেয়ালা হাতে বসে আছি তোমার প্রতীক্ষায়। হ্যালির ধূমকেতু এর মাঝে পৃথিবী ঘুরে গেছে একবার, বিংশ শতাব্দী শেষ, একবিংশ শীতিভাগ ফুরলো প্রায়। যদি আসো এসে পড়ো, চলো দুজন দুজনাকে দেখি, আকাশের নিচে একসাথে বসি চলো কফির পেয়ালা হাতে। আমাদের দেখে যদি কারো হিংসে হয় হোক, অযুত আলোক বর্ষ দূরের তারারাও যদি জ্বলে পুড়ে যায় যাক, কি আসে যায় তাতে। অপেক্ষার প্রহরগুলো এমনই দীর্ঘ হয়, সময়ের হিসেবে কিংবা পার্থিব জীবনের আতশ কাছে সবকিছু বড্ড গোলমেলে মনে হয়। গ্রহদের মৃত্যু হয়, কৃষ্ণ গহ্বরে বিলীন হয় চিরচেরা তারাদের দল। নশ্বর জীবনে অনন্তের খোঁজে আমি জেগে থাকি তোমার প্রতীক্ষায়। মহাকালের অসীমের কাছে এ জীবন কত ক্ষুদ্র, বালুকণা সম, তবু কত মহিমাময়। সময়ের কাঁটায় জীবনকে বেঁধে রাখা যায়, ভালোবাসাকে যায় না। আমি বসে আছি কফির পেয়ালা হাতে, অনন্তের কাছে এই আমি হেরে যাই, ভালোবাসা তবু রয়ে যায়। ধন্যবাদ। আরিফ, তোমাকেও অনেক ধন্যবাদ। কফি, কবিতা, প্রেম, মনে হয় মানে একই একটা সুতায় বাঁধা ব্যাপার স্যাপার। কফির সঙ্গেই, কফির পেয়ালার সঙ্গেই যেন দুটো কফির পেয়ালা। কোনো একটা উপন্যাসে ছিল যে দুজন চলে গেছে দুদিকে, কিন্তু চায়ের শূন্য পেয়ালা বা কফির পেয়ালা দুটো পড়ে থাকে, তারাই বলতে থাকে কারা ছিল এখানে। এখানে এই শূন্য গৃহে কিছু কাল আগে একটি কবিতা লেখা হয়েছিল, দৃশ্যকল্প। দস্যু রত্নাকর কি করে বাল্মীকি হলেন আমরা জানি, সেটা বুঝি কি। বেদনার ভার কতটা বহন করা কতটা অসম্ভব হলে শিল্পিত নির্মমতায় কবিতার জন্ম হয়।
সেটা কি যিনি কবিতা পড়েন তিনি বোঝেন, হৃদয়ে নিতে পারেন? আবার বলুন, এখন তাহলে আমরা এই যে আমাদের কবিতা পত্র আছে, এখান থেকে 3টি কবিতা বাছাই করেছেন আমাদের আলোচক আজকে রোমেল ভাই। 3টি কবিতা নিয়ে উনি ওনার আলোচনা, ওনার বিদগ্ধ মতামত দিবেন এবং আলোচনা করবেন। রোমেল ভাই। আসলে কাউকে হতাশ করতে চাই না, 3টি কবিতা নয়, আমি কবিতা পত্রের অনেক কয়েকটি কবিতায় পড়েছি, পুরোটা শেষ করতে পারিনি, কিন্তু যতদূর পড়তে পেরেছি প্রত্যেকটা কবিতা থেকেই অথবা কিছু কিছু বাছাই করা কবিতা থেকে 2-1টা জিনিস বলবো। একটা কবিতার পুরো আলোচনা করব না, কিছু কিছু অংশ নিয়ে আলোচনা করব। যেমন প্রথম কবিতাটি আমি যেটা দেখছি সেটা হচ্ছে স্থলবিমুখ জাহাজ। এই পার্টিকুলার কবিতাটাতে আমি দেখছি দ্বিতীয় স্তবকে আছে, আমি এক স্থলবিমুখ জাহাজ, আমি খুঁজি না কোনো প্রতাশ্রয়, না খুঁজি কোনো বাতিঘর, সাগরের প্রশস্ত বুক আমার সাকিন। এবং শেষ স্তবকে গিয়ে আমি দেখছি লেখা আছে, আমার কোনো পোর্ট অফ কল নাই, আমার বুকে কোনো পসরা নেই, যাত্রী নেই, শূন্য আর কম্পাস মেনে। সত্যি কথা কি, কবিকে যে ওই যে সত্যদ্রষ্টা হতে হয়, এইখানে তেমন আমরা একটা সত্যান্বেষা পাচ্ছি। পোয়েট্রি ইজ অলওয়েজ ইন সার্চ ফর দ্য ট্রুথ অ্যান্ড আনগাইডেড। সুতরাং এখানে দেখেন কোন পোতাশ্রয়ের উদ্দেশ্যে তার যাত্রা নয়, কোন বাতিঘর তাকে নির্দেশনা দিচ্ছে না। নির্দেশনা কি দিচ্ছে? এমনি এমনি সে ভেসে চলছে এবং তার কম্পাস হচ্ছে নীল ধ্রুবতারা, সত্যানুসন্ধান। এরপর চলে যাই নেক্সট আর একটা কবিতাতে, সেটি হচ্ছে অধরা পাখি। পৃষ্ঠা 19-এ আছে কবিতাটি। এখানে আমি যাবার আগে মাতসুও বাসোর একটা ছোট্ট কোট করতে চাই। উনি বলেছেন, এ গুড হাইকো পোয়েম রিভিলস only part of itself. We will never grow tired of a poem that reveals only half of itself. এই পার্টিকুলার কবিতাটির আমি যদি শেষ লাইনে গিয়ে দেখি, তার আগে একটু কবিতাটা একটু ছোট্ট করে পড়ে নেই। এই ছিল এই নেই, ডালে ডালে এক্ষুনি আকাশে, কি আনন্দে ওরে পাখি মেঘে ও বাতাসে, যদি তারে ডাকি আয় আয়, আরো দূরে দূরে পাখি সুদূরে পালায়। এই যে দূরে দূরে থাকা, এই যে পতাকা, বারে বারে যাকে ডাকি। এবার শেষ পংক্তিটিও দেখেন, সে কি শুধু পাখি? তো এখানেই হচ্ছে কিন্তু কবি অর্ধেক উন্মোচিত করেছেন, অর্ধেক উন্মোচিত করেননি, আবৃত রেখে দিয়েছেন। সুতরাং ওই বাকি অর্ধেক যেটা অনাবৃত, সেটুকুর জন্য আমাদের আকাঙ্ক্ষা নয়, আকাঙ্ক্ষা অতটুকুর জন্য যতটুকু আবৃত আছে ওটুকুই আমরা বারবার পাঠকরা দেখার চেষ্টা করছি। সো এখানেই কিন্তু ওই উক্তিটি খাটে যে এই পার্টিকুলার পয়েমটাকে পড়ার জন্য I will never become tired because it revealed only half of it and half of it has remained unrevealed. এরপরের কবিতাটাতে চাই, সবকিছু বুঝি ম্লান হয়। এটা 1 নম্বর পাতায় আছে। এই কবিতাটাতে আমি একটু সুন্দর মিল, বিশেষ করে অন্তমিল এবং অন্তর্মিলের খোঁজ পাই। কবিতাটি পড়ি। তার কথা মনে নেই আজ, মুখের আদল, মায়া ভরা চোখ, স্মৃতিভরা চোখ ঠোঁটের মাতম, তার লাগি পড়ে আছে শোক। চোখ এবং শোকের অন্তমিল মানে পংক্তির শেষের মিল। এর পরের 3 লাইন দেখি, 3 ভুবনের প্রিয় আজ চোখ, ঝাপসা ঝাপসা শোক আবছা আবছা। এখানে চোখ এবং শোকের যে মিলটা, এটা হচ্ছে অন্তর্মিল। সো আমরা অন্তর্মিল এবং অন্তর্মিলের পার্থক্যটা এখানে খুব সুন্দরভাবে লক্ষ্য করছি। অবশ্য আরো একটি অন্তর্মিল আছে, ঝাপসা ঝাপসা সঙ্গে আবছা আবছা। পরের কবিতাটি যাই, এই কবিতাটি স্বপ্নের রাত চিরে গেছে। এখানে এই কবিতাটির আমি শেষের স্ট্যাঞ্জার 2টো লাইন উল্লেখ করব। স্মৃতিকাতরতা বলে আর কিছু নেই বটুয়াতে, দেখি তো কতটা দহনে বিদগ্ধ ক্ষতিপূরণ তোমাকে আমার। এখানে উন্মেষ ঘটেছে অভিজ্ঞতার, দীর্ঘদিনের অভিজ্ঞতা। এই অভিজ্ঞতার ফলে কবি বিদগ্ধ হয়েছে এবং এই বিদগ্ধ ক্ষতিপূরণ এখানে কবির সঙ্গে তার প্রেমিকার অথবা প্রেমিকের। সো এই পার্টিকুলার জায়গায় কিন্তু আমি দেখছি
যে ওই যে জীবনানন্দ বলেছিলেন কল্পনা, কল্পনার ভেতরে চিন্তা ও অভিজ্ঞতা, চিন্তা ও অভিজ্ঞতার ভেতরে স্বতন্ত্র সারবত্তা। সো এখানেই কিন্তু হচ্ছে এই অভিজ্ঞতার প্রতিফলন ঘটেছে। এবার আপনারাই বলুন এই অভিজ্ঞতার ভেতরে আধুনিকতাটা কোথায়? পরবর্তী কবিতায় আসি। এখানে এই কবিতাটি হচ্ছে সাতরঙা বেদনার উৎসব। এখানকার আমি মাত্র দুটো লাইন উদ্ধৃত করব। সিনোনিমসে আমি মানে জলরং ক্যানভাস জুড়ে আদ্যপান্ত বৃষ্টি জলে নিমজ্জমান মাসুল। অভূতভাবিতা। এমন করে মনে হয় এই কবি এই দুটো লাইনে একমাত্র তিনিই ভাবলেন, এর আগে কেউ এমন করে ভাবে নাই। এই অভূতভাবিতা কেন? কারণ আমরা কিন্তু রবীন্দ্রনাথের পরে ঠিক রবীন্দ্রনাথের মতো করেই বিহারীলাল লিখেছিলেন। তো রবীন্দ্রনাথ পড়ার পর আর বিহারীলালের লেখা পড়ার প্রয়োজনীয়তা হয় না। তো এই জন্যই অভূতভাবিতা প্রয়োজন। এই কবিতার এই দুটি পংক্তিতে আমি একটা অভূতভাবিতা দেখি। এরপর যাব শাকুর মজিদের শুভ জন্মদিন কবিতায়। এই কবিতাটি আমি এনেছি সামনে এই কারণে যে এখানে একটি ৮-৬ চালের বিন্যাস দেখতে পাই। অক্ষরবৃত্তের ৮-৬ চাল। কিভাবে? অক্ষরবৃত্তের মুক্তদল পায় ১ মাত্রা, আর রুদ্ধতল শব্দের শুরুতে পায় ১ মাত্রা, শব্দের শেষে পায় ২ মাত্রা। প্রবোধচন্দ্র বলেছেন। তো দেখি, কতখানি পথ তুই পেরুলি এবার, হিসাব মিলাতে গিয়ে শুধু বারবার। কতখানি, ৪+৪, কতখানিতে আছে ৪, পথ তুই এখানে হচ্ছে ২+২ ৪, অর্থাৎ কিনা ৮। পেরুলি এবার, পেরুলিতে ৩, এতে ১, বারে ২, অর্থাৎ কিনা এখানে ৬, ৮-৬। হিসাব মিলাতে গিয়ে এমন ৮, আবার হচ্ছে শুধু বারবার। ভুল হয়, ভুল হবে ৮, জীবনের হাটে ৪, ৬। তো ৮-৬ এরকম। এই পার্টিকুলার কবিতার মাঝখানে আরো কিছু জিনিস দেখি, যেমন ভুল হয়, ভুল হবে, বাড়ি দেয়া আছে। মাইকেল মধুসূদন দত্ত ব্যবহার করেছেন, বহুল ভাবে ব্যবহার করেছেন। কিন্তু এই যে মাঝখানে গদ্যে বাক্যের শেষে দাঁড়ি থাকে, সেখানে একটু থামতে হয়, কিন্তু এখানে কিন্তু থামার প্রয়োজন তেমন ভাবে লক্ষণীয় হচ্ছে না। এখানে মাত্রা শেষে গিয়ে থামতে হচ্ছে। সুতরাং এইখানে গদ্য এবং কবিতার ডিফারেন্স। যে কবি মুন্সিয়ানা দেখাবেন তিনি এই জায়গাটুকুতে উতরে যেতে পারবেন। আচ্ছা, তবে এই পার্টিকুলার কবিতার শেষ দুটো লাইন আমাদেরকে দেখি কতটুকু ভাবায়। এই পথ পরিক্রমা একজন বিশেষের হতে পারে। সেই পথ পরিক্রমা শেষ করে তিনি বলছেন, আর কত পথ তোর রেখেছিস বাকি, ভেবেছিস কোনোদিন কত কিছু বাকি। এই জায়গাটুকুতে আমাদেরকে অনেক অনেক বেশি ভাবাচ্ছে এবং সে কারণেই এই কবিতাটি কিন্তু শিল্পোত্তীর্ণ হয়েছে। পরবর্তী কবিতায় যাই। আমার মনে হয় আলোচনাকে আমি দীর্ঘায়িত করছি খুব বেশি। পরের কবিতাটি হচ্ছে পাখিদের কাছে। জীবনানন্দ বলছিলেন কবিতা অনেক রকম। সজনেকান্ত ওনাকে খুব বেশি খোঁচাতেন। তো উনি এক সময় বলেছিলেন সুন্দরবনের সজনে ছাড়া আরো অনেক গাছই থাকতে পারে। তো যাই হোক, সে প্রসঙ্গে না যাই, বরং আমি এখানে যাই। এখানে এটি একটি বক্তব্যধর্মী কবিতা। কবিতাটি সুন্দর, কিন্তু শেষ দুটো লাইনে গিয়ে আমরা দেখছি বলেছেন, কবি বলেছেন, তবু তুমি ঘাতক হইও না, মানুষের রক্তে তুমি রাঙিও না হাত। অনেকটা স্লোগান ধর্মী। বক্তব্য প্রধান কবিতা হলে কবিতার সত্যবার্তা বাড়বে, এ কথা কিন্তু হলফ করে বেড়া যায় না। কিন্তু আবার এও ঠিক যে কবিতা অনেক রকম। একেবারেই স্লোগান ধর্মী হয়ে গেলে যে সেটা কবিতা হবে না, তাও কিন্তু হলফ করে বলা যায় না। পরবর্তী কবিতায় যাই। কবিতাটির নাম সর্বংসহ। কবিতাটি পুরোটা পড়বো না, প্রথম 8টে লাইন পড়ি। এখন আমি সহ্য করি সবই, দীর্ঘ খরা, ঘাটের মরা জড়া, সহ্য করি সঙ্গীবিহীন ক্ষণ, গুমট গরম, দুঃখ পরম্পরা। বায়ু দূষণ সহ্য করে হাঁটি, সহ্য করি মাথার সাদা চুল, এড়িয়ে যাওয়া সহ্য করি আর ইচ্ছে করে তোমার করা ভুল।
এ কবিতার শক্তি হচ্ছে এর তীব্র আবেগ। শুধু তীব্র আবেগ নয়, এই তীব্র আবেগ প্রকাশের মধ্যে একটা ভীষণ নির্লিপ্ততা, এটাই এই কবিতাকে একটি খুব শক্তি দিয়েছে। মাত্রাবৃত্তে লেখা, 5-5-2-এ। ওপেন সিলেবল মাত্রাবৃত্ততে 1 মাত্রা পায়, আর ক্লোজড সিলেবল পায় 2 মাত্রা। অর্থাৎ কিনা দেখুন, কবিতাতে আমি যদি দেখি, এখন শব্দটিতে আছে একটি ওপেন সিলেবল আর একটি ক্লোজড সিলেবল, তার মানে 1+2 3 মাত্রা। আমিতে আছে 2, তার মানে 3 আর 2 হলো 5। এরপরে আমরা দেখছি যে এরকম করে যদি আমি হিসাব করে যাই, আমি যে পাবো 5 মাত্রার একটি সম্পূর্ণ পর্ব, আর পাবো এরপর 2 মাত্রার একটি অতি পর্ব, অর্থাৎ কিনা 5-5-2 এমন করে আসছে। পুরো কবিতাটাতে মোটামুটি ছন্দবিন্যাস খুব চমৎকার, কবির চমৎকারিত্ব আছে, কিন্তু দু একটা জায়গায় ব্যাপক ছন্দপতন ঘটেছে। যেমন আমরা যদি দেখি একটি লাইন, বহুতলের বহুমাত্রিক ঘৃণা, বহুতলের, এখানে আমি 5-এর জায়গায় পাচ্ছি 2-2-4-1-5, 5 মাত্রা ঠিকই পাচ্ছি এখানে, কিন্তু বহুমাত্রিকটাতে কি হচ্ছে, বহুমাত্রিক, অর্থাৎ কিনা 1-1-2+2 6 মাত্রা। সো এখানে একটা ছন্দ পতন ঘটেছে, 1 মাত্রার বেশি হয়েছে। আবার যদি দেখি আমি দৃশ্য জগৎ, দৃশ্য জগৎ কোথায় পাচ্ছি, দৃশ্য জগতে আমি পাচ্ছি 2-1-1-2, অর্থাৎ কিনা টোটাল 6 মাত্রা। তো এখানেও আমি দেখছি যে এখানেও একটা মাত্রা বেশি হয়ে গেছে, তো টোটাল হচ্ছে এখানে 13 মাত্রা। তো এইরকম জায়গায় আরো একটা জায়গাতে আমি দেখছি যে কিছু কিছু জায়গায় মাত্রা বেশি হয়ে গেছে এবং ব্যাপক ছন্দপতন ঘটেছে। সহ্য করি কৃত্রিম আলোর মাঝে, যেমন এই লাইনটায়, লাস্ট বাট 1 লাইন। আরো 2টা জায়গায় আমি দেখছি দ্রব্যমূল্যের হঠাৎ বিস্ফোরণ, সহ্য করি নারী মুক্তির নামে। এই পার্টিকুলার লাইনটাতে এখানেও কিছুটা হলেও ছন্দপতন ঘটেছে, বাট অন্য পুরো কবিতার অন্যান্য জায়গাগুলো, অন্যান্য প্রত্যেকটা স্তবকে আমি দেখি নিখুঁত ছন্দের কাজ, নিখুঁত ছন্দের কাজ আছে। কিন্তু এই লাইনগুলোতে কেন যে এরকম ছন্দ পতন ঘটলো তা ঠিক আমি বুঝতে পারছি না। আর যাই হোক, এই পার্টিকুলার কবিতাটিতে আর একটা জিনিস কবি হয়তো আর একটু সংক্ষিপ্ত করতে পারতেন, কারণ কম্প্রেশন হচ্ছে এটা কবিতার আর একটা বিউটি। ওয়ান মেরিট অফ পোয়েট্রি উইল ফিউ ডিনাই, ইট সেজ মোর অ্যান্ড ইন ফিউয়ার ওয়ার্ডস দ্যান ফোর্স। সো এটা আমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট যে কবিতাটা, সেটা হচ্ছে কুসুমের প্রেম। এখানেও আমি দেখছি রূপকের শক্তি। এই অদ্ভুত প্রহর এক, জল ঘোলা নদীর জলে বালক দলের মতো জ্যোৎস্না খেলা করে, অদ্ভুত সাগর এক। এখানে দেখেন 3টি রূপক পাশাপাশি ঘিরে রেখেছে একটি রূপিতকে, যেমন কি অদ্ভুত প্রহর এক, অদ্ভুত সাগর এক, অদ্ভুত সোহাগী ময়ূর। সো এই 3টা রূপক কাকে রূপিত করছে? তোমার শরীর নাই কুসুম, কুসুম নামের ব্যক্তিটিকে রূপিত করছে। তো এইভাবেই কিন্তু রূপকের খেলা ঘটানো যায়, রূপকের ভেতরে রূপক পুরে দিয়ে আবার অনেকগুলো রূপক দিয়ে একটি রূপিতকে প্রকাশ করে। একই কবির আর একটা কবিতা দেখছি, এবং ডেটিং। এখানে আছে একটা ম্যাজিক, চমৎকারিত্ব, চমক দেখানো, এবং কোন এক উন্মুক্ত ক্ষণ বসন্ত, এবং আমরা দুজন, এবং ফুরফুরে রমনার তীর, এবং সন্ধে 6টা প্রায়, এবং চিনে বাদামের খোসার পশরা, এবং ছেঁড়া বেচারা ঘাসের স্তূপ, এবং চুম্বনে নিঃস্ব 2টি চায়ের কাপ, এবং এক সময় অকারণ চুপচাপ, এবং আসন্ন ক্রম অন্ধকার, এবং এর চেয়েও গাঢ় আলিঙ্গন, এবং কিছু অনুচ্চ শব্দ, এবং অহেতুক অভিমান, এবং যাও অসভ্য। বোঝা গেল চমক একটা আছে। এবারে আমি কবিতাকে এবং শব্দগুলোকে বাদ দিয়ে পড়ি। যদি এবং শব্দগুলোকে বাদ দিয়ে পড়ি, তখন দেখব কবিতাটি আবার নবরূপিত পেখম মিলছে, নতুন রকম লাগছে। তো এখানেই কিন্তু কবিকে সিদ্ধান্ত নিতে হবে যে উনি এবং ছাড়বেন নাকি এবং রাখবেন। এরপরে আরেকটি কবিতায় যাই। অত্যন্ত শক্তিশালী একটি কবিতা, টানা গদ্যে লেখা,
পৃষ্ঠা 69 নুসরাত নাহিদের কবিতা ভর দুপুরে। ভর দুপুর এক ভয়াবহ সময়, এ সময়ে 40-এর দেয়ালে জল জল করে ফুটে উঠে হারিয়ে যাওয়া ভোরের পলাতক শব্দনামা আমি কে। পুরো কবিতাটা আমি পড়বো না, পুরো কবিতাটা যদি এখানে স্লাইডে দেখানো যেত তাহলে হয়তো ভালো হতো, কিন্তু যারা পড়েননি তারা পরে পড়ে নেবেন, একটু বোধের ভেতরে ভাব জগাবে। আমরা দেখি এখানে আসলে কি হয়েছে। এখানে কিছু যুগযন্ত্রণার প্রকাশ ঘটেছে। কোন কোন শব্দগুলোতে প্রকাশ ঘটেছে আমি কয়েকটা শব্দ একে রাখতে পেরেছি, যেমন ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, অফিস বন্দি, যন্ত্রবৎ যাপিত জীবন। অর্থাৎ কিনা এখানে যুগযন্ত্রণার ছবি ফুটে উঠেছে। এই যুগের আমাদের যে ব্যস্ত সময় কাটছে সেই সময়ের কথা চলে আসছে। কিন্তু এই যুগযন্ত্রণা এ কি নতুন? এ নতুন নয়। কারণ যদি আমরা জীবনানন্দ দাশের লোকেন বোসের জার্নালে একটু দৃষ্টি অভিসম্পাত করি তাহলে কি দেখব? তিনি ভাববার জন্য তিনিও কিন্তু ঢের অবসর চেয়েছিলেন, কিন্তু তাকেও তাড়া করে ফিরেছিল নাগরিক ব্যস্ততা। তিনি বলেছেন ওই কবিতার এক জায়গায়, এখনই টেনিসে যেতে হবে তবু ফিরে এসে রাতে ক্লাবে। অর্থাৎ কিনা তারও কিন্তু ব্যস্ত সময়, ভাববার মতো ঢের অবসর নাই। কবি নুসরাত নাহিদের এই পার্টিকুলার কবিতাতেও তিনি সেই অবসরের খোঁজ চেয়েছেন, দুদণ্ডের অবসর চেয়েছেন ভাববার জন্য। যন্ত্রণাময় শহর থেকে, কর্মব্যস্ততা থেকে পালিয়ে বেরিয়ে যেতে চেয়েছেন, কিন্তু এর প্রকাশ হয়েছে নতুন মোড়কে, নতুন আঙ্গিকে, নতুন ভাবে। সুতরাং এখানেই কিন্তু কবিত্বের শক্তি। এখানে আমার মনে হয় খুব সম্ভবত একটা স্পেলিং মিস্টেকস আমি পাচ্ছি, সেজন্য আমি কবিতাটা আর একটু ভেতরে ঢুকতে পারিনি। এখানে লেখা আছে ভার্টিকো স্ট্রিক্সে, বাট আমার মনে হয় খুব সম্ভবত এটা হবে ভার্টিকো স্ট্রিংস, মানে স্টেইনব্যাকের সেই বিখ্যাত ভার্টিকো স্ট্রিংস, এক ধরনের বাদ্যযন্ত্রের কথা মনে হয় বলা হয়েছে। আচ্ছা, যাই হোক, সেটা বড় কথা নয়। আমরা নেক্সট কবিতাটাতে যাই। নেক্সট কবিতা আমরা দেখব সাবিনা চৌধুরীর তোমার চোখে রূপ ছিল। জোর বিজোর, বিজোর জোর, স্বরবৃত্তে কিন্তু এই কথা মনে রাখতেই হবে। মুক্ত দল পাবে রুদ্ধ দলের সমান মাত্রা, অর্থাৎ কিনা ওপেন সিলেবল, ক্লোজড সিলেবল, উভয় সিলেবলে এক মাত্রা। তোমার, তো মার, মুক্ত দল, পরে হচ্ছে রুদ্ধ দল, এক এবং এক যোগ পাবে হচ্ছে দুই মাত্রা। চোখে, দুটোই কিন্তু মুক্ত দল, সুতরাং দু মাত্রা। রূপ, দুটো শব্দ মিলে একটা রুদ্ধ দল, সে পাবে এক মাত্রা। ছিল, দু মাত্রা, কারণ দুটোই মুক্ত দল। অর্থাৎ কিনা আমরা দেখি 4, 3 এই বিন্যাস। বিজলি শেষের ধূপ ছিল 4, 3, বিজলি শেষের 4, ধূপ ছিল 3, অর্থাৎ কিনা 4, 3, 4, 3 এরকম ভাবে স্বরবৃত্তের ঘোড়া ছুটে গেছে। ছন্দপতন হলো কোথায়? আকাশে কালো মেঘ ছিল। এখানে এসে কবি কিভাবে বিষয়টাকে বর্ণনা করবেন? 3 যোগ 2 5, আকাশে 3, কালো 2, অর্থাৎ কিনা সবকটি মুক্ত দল। সো এখানে 5 আসছে। তারপরে হচ্ছে মেঘ, রুদ্ধ দল মানে এক মাত্রা, ছিল মুক্ত দল মানে দুই মাত্রা, 3। তো এখানে 4, 3 এর জায়গায় 5, 3 কিন্তু হয়ে গেল। তো একটু সতর্ক থাকতে হবে, তাহলেই কবিতা ছন্দের দিক থেকে উতরে যাবে। এই মোটামুটি শেষ একটি কবিতার কথা না বললেই নয়। অসাধারণ একটি অসাধারণ কবিতা পড়ার সুযোগ হয়েছে। কবিতাটি নাম বেহাগ, নূপুর কান্তি দাশের কবিতা। একটু পড়ি। বেলা একটু পড়ে এলে আপনি কুপির দিকে তাকালেন, দুলতে শাখা শিখার চোখে চোখ রেখে সে তারে হাত রাখলেন। মন্দিরে তখন শাঁখ বেজে উঠছে, ধূপের ধোয়ার ভেতর পাকিয়ে পাকিয়ে উঠে আকাশের দিকে চলে যাচ্ছে আপনার আলাপের রেখা, আঁকা বাঁকা টান। পুকুর ঘাট থেকে চৌকাট অবধি কলস ছলকে পেরা জলরেখা নিশ্চুপ হয়ে শুনছে মিলিয়ে যাবার আগে, আর ঠাকুরদার দীর্ঘশ্বাস গড়গড়ার ভেতর গুমড়ে গুমড়ে উঠছে। আমি বললাম, দাদু সে তার কই, এ তো ইউটিউব,
নিখিল ব্যানার্জি বহুকাল গত হয়েছে। অপূর্ব কি কারণে ব্যঞ্জনা এবং ভাবনা দুটোই চমৎকার। আসলেই কি এখানে সেতারের কথা বলা হচ্ছে? আসলেই কি ইউটিউবের কথা বলা হচ্ছে? আসলেই কি নিখিল ব্যানার্জির কথা বলা হচ্ছে? এই পরিধিকে কি আমরা অন্য আঙ্গিকে, অন্য মাত্রায়, অন্য ক্ষেত্রে বিন্যস্ত করতে পারি না? অবশ্যই পারি। সুতরাং এই কবিতাটা এক এক পাঠকের মনে এক এক রকমের ভাবনা খুলে দেয়, এক একজন এক একভাবে এটার চিন্তা করার সুযোগ পান। এক একজন পাঠক নিজের মনে, নিজের কল্পনায় আরেকটি স্বতন্ত্র কবিতা রচনা করেন। এখানেই হচ্ছে মহৎ কবিতার মধ্যে যে শক্তি লুক্কায়িত, সে শক্তির বহিঃপ্রকাশ। তো আজকে আলোচনা এখানেই শেষ করি। আমি খুব ভালো বলিয়ে নই, সেজন্য ভালো করে বলতে পারলাম না। আমি একটু একটু লিখতে পারি, বলতে পারি না ভালো, সেটা ক্ষমা করবেন। অনেক ধন্যবাদ রুমেল ভাই। মানে একটু আধটু লিখতে পারেন, বলতেই পারেন না, তাতেই যদি এরকম হয়, যদি মানে ভালো বলতে পারতেন তাহলে কি হতো? আমার কথা কি শুনতে পাচ্ছেন শাকুর ভাই? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। এখন আজকের এই কবিতা সন্ধ্যার আয়োজনের সভাপতি না, এখন আমার ফ্লোর। আমি তোমাকে অনুরোধ করছি, তোমার নিজের লেখা কবিতা তোমার কণ্ঠে শুনতে চাই। তুমি তোমার কবিতা শোনাও। কবি শবনম হক তোমার কবিতা না শুনিয়ে তুমি চলে যাবে, এত ফাঁকিবাজ তোমাকে আমি হতে দিব না। সো তোমার কবিতাটা এবার শুনি। ভাইয়া আমাকে কি মানে একটা মিনিট সময় দেওয়া যাবে? বিকজ আমার কোনো তোমাকে আমি 1 মিনিট সময় দিচ্ছি। আমি নূপুরকে ডেকে নিয়ে এসেছি, মিশিগান থেকে সে চলে এসছে। নূপুরের অসাধারণ একটা কবিতা আমরা ডক্টর মুস্তফা রুমেলের কাছ থেকে শুনেছি। কবিতা শুনতে শুনতে আমার খুব ভালো লেগেছে, এবং নূপুর এত চমৎকার আবৃত্তি করে এটা কিছুক্ষণ আগে পর্যন্ত আমার জানা ছিল না। কবিতাটা শোনার পরে আমি নূপুরকে অনুরোধ করব, যে কবিতাটা ডক্টর মুস্তফা রোমেন শুনিয়েছিলেন, যদি সম্ভব হয় সেই কবিতাটা তোমার নিজের কণ্ঠে, আর এটা যদি সম্ভব না হয় অন্য কোনো একটা কবিতা আমরা শুনি, ততক্ষণে শবনম তৈরি হয়ে যাক। আচ্ছা, নূপুর। শোনা গেছে নূপুর? হ্যালো নূপুর? নূপুর হ্যালো। হ্যাঁ নূপুর। নূপুর কি শোনা গেছে? আমরা এতক্ষণ কি বলেছি? হ্যালো, হ্যাঁ আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে তোমাকে। আমাকে 1 মিনিট সময় দিলে আমার একটু আচ্ছা, শবনম কি তৈরি হয়ে গেছো? এখন শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমিও শুনছিলাম রোমেন ভাইয়ের বিহার কবিতাটা ছিল আমার কাছে নেই, কিন্তু আমি হংসধ্বনি যেটি কবিতার সংখ্যাতে এসে প্রকাশিত হয়েছিল সেটি পড়ে শোনাই। যে কবিতাটার আলোচনা শুনলাম, হ্যাঁ সেটাই যেটার উপর আলোচনা শুনলাম আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, না, যে কবিতাটির উপর আলোচনা করা হয়েছে সেটি আসলে এই মুহূর্তে আমার হাতের কাছে নেই। আমি কিন্তু সেটিও আরেকটি রাগের উপরে একটি কবিতা, হংসধ্বনি, সেই কবিতাটি আমি পড়ে শোনাতে চাচ্ছি। 2015 সালে, আমি তো মিশিগান রাজ্যে থাকি, 2015 সালে আমি পণ্ডিত রনু মজুমদারের বাঁশি শুনবার জন্য একটি অনুষ্ঠানে যাই, এবং সেখানে ওনার হংসধ্বনি রাগ শুনে এই কবিতাটি আমি লিখি, ফিরে এসেই এটি লিখি। হংসধ্বনি রাগ খুবই, যারা
ক্লাসিক্যাল মিউজিকের হিন্দুস্তানি বা ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক শোনেন তারা হয়তো চিনতে পারবেন রাগটিকে, খুবই মিষ্টি একটি রাগ। তো সে রাগের উপরে পায়ে পায়ে উঠে আসে জল, যদিও মৌন সমতল ছিল আদিতে, কিসের ঈষৎ স্পর্শে অতঃপর বৃত্তাকার বিক্ষেপ, বিকেন্দ্র বিচ্ছুরণ, আলতো চুম্বন ছুঁয়ে গেলে পাড়, সে কোন পাহাড় হয়ে নেমে আসে সুর, ধেয়ে আসে প্রশান্ত গড়ানে বাঁশরীর হাত ধরে। পায়ে পায়ে জল উঠে আসে, স্পর্ধায় লাফিয়ে লাফিয়ে পাকিয়ে ওঠে, হাওয়ার প্রবল আহ্বানে ক্রিস্টালের হাঁস হতে গিয়ে উল্লাসে ফের জলেই আছড়ে পড়ে। বিপুল হরষে কি মত্ত রোষে ত্রিতাল নেমে আসে, ঘুঙুর হতে চায়, নেবে না আমায় বলে পিছু পিছু ছোটে জলাভূমি সবুজ পাড় জুড়ে। হে ধ্বনি তুমি হংস হলে কবে, এমন উড়ে উড়ে চরাচর ভাসালে তুমি মোহিনী কলরবে। ধন্যবাদ। অনেক 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 উচ্চ মার্গের কবিতা। অনেক ধন্যবাদ নূপুর তোকে। ধন্যবাদ শাকুর ভাই। হ্যাঁ, তোমার কবিতাটা এবার জি ভাই, তোমার কবিতাটা শুনে এবার। আমি একটা খুব ছোট কবিতা পড়ছি। আমার একটা বই হয়েছিল গত বছরে, সেই কবিতার বই থেকে পড়ে শোনাচ্ছি, পাঠ করছি। রাগী দুপুরে সুইটা যে কোথায় হারালো, শরতের ছেঁড়া ছেঁড়া প্রিন্টেড মেঘগুলো জোড়া দিয়ে সূর্যের জন্য একটা কুর্তা সেলাই করব। ওর উচিত একটু ঢেকে ঢুকে থাকা। অমন ঝাঁঝালো আদুল গা দেখে সুন্দরী হাওয়া থমকে গেছে, সেই থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘামছে, আর আমাদের গা জ্বলে যাচ্ছে। ধন্যবাদ। শাকুর ভাই। বলো। আমার কবিতা শেষ। এবার সভাপতি মহোদয়ের কবিতা শুনি। তাহলে কবিতা পড়তেই হবে, আমিও তো প্রস্তুতি নেই নাই। ওকে, সামনের উপরে যেটা পাওয়া যাচ্ছে একটা পড়ি। থ্রোব্যাক লাস্ট লাইফ। হতে পারে আজ বিকেলেই শেষ, চায়ের কাপে উত্তাপ ফেরি করা সখ্যতার কুরুশ কাঁটায় বুনে যাওয়া জীবন ফের সূর্যোদয়ের আগেই হয়ে উঠবে অন্তিম স্পর্শের রেশ। অভ্যাসের বৃষ্টি ফোঁটারা তীরের ফলার মতো চুমু খেয়ে যাবে পড়শির চাতালে, শিহরণে কাঁপাবে লেকের তীর তীর জল, ভিজে পাতার আড়ালে পাখিরাও চঞ্চুতে চাখবে উষ্ণতার পূর্বাপর। পংক্তির গ্রাফিতিতে ঘুঙুর বেঁধে বৃত্তাকারে ছুঁড়ে দেওয়া সিগারেটের ধোঁয়ায় চঞ্চল আঙুলে বিধ্বংসী অভিযান তোমার, কলকল হাসি আর উন্মূল চুলের নৃত্যে লিখে যাওয়া আপতন সিদ্ধ যুগল অভিসার। স্মৃতির পাহাড় চূড়োয় ফেলে আসা ভোর, কুয়াশার মতো মিহি বৃষ্টি জলে স্নানে ভেজা বুনো ফুল ঘিরে মৌমাছিদের গোল্লা ছুট দৌড় প্রখর লহমায় ছুঁয়ে যাবে আমার অতর্কিত প্রস্থান প্রহর। চলে গেলে কতখানি টিকে থাকে লোক, রোজ রোজ একটু করে নীরবে দেখুক টবের গাছগুলো অবহেলায় তখনও বারুক। অকস্মাৎ ধুলো ঝাড়তে পুরনো বইয়ের মতো কালে ভদ্রে কারো নয় ভুল করে কাউকে মনেই পড়ুক। এটুকুই। লুৎফুল ভাই, আপনার কবিতার জন্য অনেক ধন্যবাদ। আপনার মানে কবিতার যে শরীর সেটা তো আছেই, আপনার পাঠ সেটা আমাদের জন্য একটা বাড়তি পাওনা। এবারে আমরা অনুষ্ঠানের এখন শেষ করে দেওয়াটাই মনে হয় উচিত, শেষ করতে জানতে হয়। শাকুর ভাই কি বলেন?
আমি সবশেষে আজকের আয়োজনের সভাপতি লুৎফুল হোসেন ভাইকে তার সমাপনী বক্তব্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানার জন্য বিনীত অনুরোধ করছি। লুৎফুল ভাই। অনেক ধন্যবাদ। আমাদের এই আজকের আয়োজনটা আমি বলবো যে প্যান্ডেমিকের কারণে আমাদের দীর্ঘদিন আমরা বাসায় বন্দী হয়ে আছি। আমাদের যে মূল উদ্যোগ ছিল CCCLS এর, তাতে আমাদের সবার সঙ্গে সবার মুখোমুখি বসবার কথা, কবিতা নিয়ে, সাহিত্য নিয়ে, পাঠ নিয়ে এবং আলোচনা নিয়ে। আমার মনে হয় যে এই রকমের অনলাইন উদ্যোগ সেই সুযোগটাকে খুব সহজে আবার আমাদের সামনে এনে দিল। এরকম অনুষ্ঠান আমরা যদি আরো করতে পারি, সেক্ষেত্রে আমাদের উদ্যোগটা আরো ভালোভাবে সফল হবে, এটা আমার বিশ্বাস। আর এই সাথে আমি একটা বিশেষ কথা গুরুত্বের সাথে বলতে চাই, সেটা হচ্ছে যে কবিতা প্রতি পাঠেই নতুন ভাবে উন্মোচিত হয়, এটা আমি শুরুতেই বলেছি। সুতরাং আমরা একটা কবিতাকে যখন এরকম আসরে পাঠ করতে শুনবো, তখন সেটা যখন আরেকজন শুনবে বা আরেকজন পড়বে, আরেকবার নতুন ভাবে উন্মোচিত হবে। তার পাশাপাশি কবিতাকে ডিসেকশন করার মতন একটা চর্চা যদি আমরা আমাদের মধ্যে চালু করতে পারি। এখানে একটা কথা আছে, আমরা কিন্তু, আমি নিজেও জানি না আমি আসলে আরেকজনের কাছ থেকে আমার লেখার ব্যাপারে সমালোচনা কতটুকু নিতে পারি, কারণ সেটা অন্য কেউ বলতে পারবে আমি আসলে কিভাবে নিতে পারছি, কতটুকু নিতে পারছি। কিন্তু যদি আলাপ আলোচনাগুলো নিতে পারি আমরা, এবং এই রকম আলাপ আলোচনার আসর যদি আমরা আরো করতে পারি, আমার মনে হয় সেই জিনিসটা সবচেয়ে বেশি বড় ভূমিকা রাখবে যারা আমাদের মতো লিখিয়ে এই কমিউনিটিতে বিলং করি তাদের প্রত্যেকের ক্ষেত্রে। সো এটাই আমার মনে হয় যে পরবর্তীতে আমরা আরো গুরুত্ব সহকারে করার চেষ্টা করব। আজকে সেটার একটা প্রতীকী অংশ হলো, একজন করলেন, আমরা পরবর্তীতে আরো আলোচক আসবে, আমাদের আরো মানুষের কবিতাকে আমরা আলোচনায় আনতে চাই। এই ব্যাপারে আমরা পরবর্তীতে আমরা সবার মতামত নিয়ে পরবর্তী অনুষ্ঠানটাকে আরো সেইভাবে সাজিয়ে নেওয়ার চেষ্টা করব। সবার সহযোগিতা, আন্তরিক সহযোগিতায় হুটহাট করেই এই আয়োজনটা আমার মনে হয় মোটামুটি ভালোভাবেই করা গেছে। আর যারা সারা অনুষ্ঠানটা, পুরো গোটা অনুষ্ঠানটা দেখেছে সাধারণ দর্শক হিসেবে, তাদের কাছ থেকে পরবর্তীতে মতামত পেলে আমাদের ভুল ভ্রান্তি বা আমাদের সাফল্যগুলো আমরা আরো স্পষ্টভাবে বুঝতে পারবো। এখানে যারা শ্রম দিয়েছে, এই দ্রুত উদ্যোগে সহায়তা করে এত অল্প সময়ের মধ্যে সফল করতে সাহায্য করেছে, তাদের প্রত্যেকের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা, অনেক ধন্যবাদ। আর এই আয়োজনকে আমি বলবো যে এটার পিছনে মূল চালিকা শক্তি হচ্ছে আমার বন্ধু শাকুর। সে এই আমাদের এই উদ্যোগের চেয়ার, সে আসলে পেছনে না লেগে থাকলে আমাদের এই কাজগুলো করা হতো না। আমরা সবাই কম বেশি, আমার মনে হয় ওর চাইতে অনেক বেশি আলসে। তো ওকে বিশেষ ধন্যবাদ। এরকম উদ্যোগ আরো হোক, এবং এই কবিতার এই অনুষ্ঠানটাই প্রথম সংখ্যাকে ঘিরে আমার মনে হয় যে যদি আমরা সবাইকে কভার করতে চাই, মাত্র কয়েকজনকে আমরা আনতে পেরেছি আজকে, একটা অনুষ্ঠানে অনেক বেশি মানুষকে ধারণ করা সম্ভব না, তাতে অনুষ্ঠান অনেক বেশি দীর্ঘ হয়ে যাবে, ঝুলে যাবে, মানুষের বিরক্তির উদ্রেক হবে যত ভালো পাঠই হোক, যত ভালো কবিতা হিসেবে না আসে। সো আমরা আরো কয়েকটা পর্বে হয়তো আরো অন্যদেরকেও এখানে সম্পৃক্ত করতে পারবো। এইটুকুই আমার কথা। আমার মনে হয় যে আমরা আজকের মতন এখানে শেষ করতে পারি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ লুৎফুল হোসেন এবং শবনম, এই অনুষ্ঠানটাকে ধারণ করা এবং সঞ্চালনা করা, সংগঠিত করা। ভবিষ্যতে আবারও দেখা হবে। এখানে আজকে যারা আলোচক ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। বিশেষ করে প্রফেসর মুস্তফা রুমেলের আলোচনা আমার খুব ভালো লেগেছে। আমার কবিতা নিয়ে যদি আলোচনা নাও হতো তাও আমি কি কথা ভালো লেগেছে। নাজিম হিকমতের কবিতার অনুবাদটা খুব ভালো লেগেছে। তারপরে এই নূপুরের আবৃত্তিটা, গলার স্বর, শুধু কবি না, ও আবৃত্তিকার না, কবি, খুব মানে নিজে কবিতা নিজে পড়তে পারে এরকম কবির সংখ্যা খুব কম, তারটাও ভালো লেগেছে। আমাদের ভান্ডারে আরো অনেক কবি আছেন, ভবিষ্যতে আমরা তাদেরকে নিয়ে আবার সংগঠিত করার চেষ্টা করব। আশা করছি হয়তো আগামী সপ্তাহেই হয়তো আমরা আরেকটা কবিতার আসর করতে পারি। সেই আসরটার নাম হতে পারে যে এই করোনা কালের কবিতা, করোনা কালে যে সকল কবিতা লেখা হচ্ছে
আমাদের কমিউনিটির বাইরেও আরো অনেক কমিউনিটিতে যারা বাংলা ভাষায় কবিতা লিখেছেন বিভিন্ন জায়গায়, সেখান থেকে নির্বাচিত কবিতা নিয়ে আমরা একটা অনুষ্ঠান করতে পারি। এটা আমাদের পরিকল্পনার মধ্যে আছে। সবাইকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। নিরাপদে থাকুন সবাই।